নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি তারেক রহমানের। জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেব না বলেছেন জামায়াত আমির। স্বেচ্ছায় না ফিরলে রাষ্ট্র শক্ত হাতে অর্থ উদ্ধার করবে। সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা। পুলিশ ও প্রশাসন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত। গাদ্দাফি পুত্রের শেষ বিদায়, হাজারো মানুষের ঢল। হত্যাকাণ্ড ঘিরে বিভক্ত লিবিয়ার নতুন রাজনৈতিক অস্থিরতার শঙ্কা। এবং ফাইনালে ভারতের কাছে পাত্তাই পেল না বাটলারের বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব ১৯ ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হারল বাংলাদেশ। সন্ধ্যা ৭টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশে ধানের শীষের জোয়ার দেখে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কেউ যদি নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করে, এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। শনিবার দুপুরে নীলফামারী বড় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, এবারে নির্বাচন শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচনের নয়, বরং জাতিকে পুনর্গঠনের নির্বাচন, জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনা নির্বাচন। আমরা খেয়াল করছি যে এই এলাকার মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে, একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে। পেয়েছেন এই খবর আপনারা? বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কাজেই প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা কোন ধর্ম দেখিনি। আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে ২০২৪ সালের জনতার গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেব না। দুনিয়ার যেখানে থাকুক না কেন, জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেন, তারা অবশ্যই অভিনন্দিত হবেন। আর যদি ফেরত না দেন, রাষ্ট্র ইনশাল্লাহ ওদের পেটের ভেতর থেকে নিয়ে আসবে। কাউকে ছাড় দেয়া হবে না। শনিবার সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, জনগণের হক আত্মসাৎকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা স্বেচ্ছায় টাকা ফেরত দিলে ভালো, না হলে রাষ্ট্র শক্ত হাতে তা উদ্ধার করবে। তিনি বলেন, একটা দল মা বোনদের সম্মান দিতে পারে না, এটার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিসাইল ছুড়তে শুরু করেছে। হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন করা হচ্ছে, কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল ছুড়লে এন্ট্রি মিসাইলও খেতে হয়। তিনি বলেন, উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং যে এলাকা যত বেশি বঞ্চিত, সেখানে উন্নয়ন কাজ সর্বপ্রথম শুরু করা হবে। আইন ও বিচার বিষয়ে বিতর্ক আয়োজন ভবিষ্যৎ আইনজ্ঞ ও নীতি নির্ধারকদের চিন্তাশক্তি ও গণতান্ত্রিক বিতর্ক সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম। শুক্রবার হক ল একাডেমির উদ্যোগে ইন্টার ইউনিভার্সিটি ডিবেট অফ লিগাল ইস্যু ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজকের এই প্রতিযোগিতা শুধু বিজয় বা পরাজয়ের বিষয় নয়, এটি আইনি চিন্তা ভাবনা, যুক্তি বিশ্লেষণ, আদালতের প্রতি শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার শেখার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। এসব গুণাবলী ভবিষ্যতে আপনাদের পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এমন এক বয়সে আইন অধ্যয়ন করছেন যে সময়ে একজন মানুষের চিন্তাধারা, মূল্যবোধ ও চরিত্র গড়ে ওঠে। আইন পেশা কোনো সাধারণ পেশা নয়, এটি একটি মর্যাদাপূর্ণ ও দায়িত্বপূর্ণ পেশা। একজন আইনজীবী দায়িত্বশীল
একজন আইনজীবীর দায়িত্ব শুধু তার মক্কেলের প্রতি নয়। প্রতীক বরাদ্দের পর থেকে মেহেরপুরের ভোটের মাঠ সরগরম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। উন্নয়ন পরিবর্তনের প্রতিশ্রুতিতে মুখর হলেও এই নির্বাচনী উচ্ছ্বাসের আড়ালে বাড়ছে এক ধরনের শঙ্কা। সীমান্ত পেরিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের অভিযোগ। সীমান্তবর্তী জেলা হওয়ায় মেহেরপুর বরাবরই নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর। সরকারি হিসেবে জেলার 117 কিলোমিটার সীমান্ত কাঁটাতারের বেড়ায় ঘেরা হলেও বিভিন্ন রুট ব্যবহার করে অস্ত্র ঢোকার অভিযোগ রয়েছে। জেলা পুলিশের তথ্য মতে গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত 22টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে, যা উদ্বেগ আরও বাড়িয়েছে। ভোটের মাঠে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরাও আশঙ্কার কথা জানাচ্ছেন। যেহেতু সীমান্তবর্তী অঞ্চল এবং সীমান্তর ওপারেই কিন্তু ফ্যাসিস্ট সরকারের, তাই তো বিশাল কর্মী বাহিনী, তার নেতৃত্ব সেখানে রয়ে গেছে। সীমান্ত দিয়ে অস্ত্র পাচার হয়ে আসছে। অস্ত্র ব্যবসা যারা করে তারা এগুলা তাদের ব্যবসার কারণে এই সমস্তগুলা করবে। আর আমাদের উচিত হবে, প্রশাসনের উচিত হবে এইগুলাকে প্রতিহত করা। অস্ত্রগুলা আসছে, এটার অভিযোগ পাওয়া গেছে, অনেক অস্ত্র ইতিমধ্যে উদ্ধারও হয়েছে। তো প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যে গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট নিন এবং আপনাদের যে পুরাতন লিস্ট আছে সেই লিস্ট ধরে আপনারা যৌথ বাহিনীর অভিযান দেন এবং অভিযান দিয়ে এই সকল অবৈধ অস্ত্রগুলো দ্রুত উদ্ধার করেন। আমরা ইতিমধ্যে এই সংক্রান্ত আমাদের যে কমিটি আছে, কমিটি মিটিং করেছি। এক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে, বিভিন্ন বাহিনীগুলোর সমন্বয়ের মাধ্যমে যাতে অবৈধ অস্ত্র উদ্ধার যদি কারো কাছে থাকে সেটা উদ্ধারের কার্যক্রম জোরদার করার জন্য আমার পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে। এবং পাশাপাশি যারা নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ার প্রয়াত রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফির জানাজা ও দাফনে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। শুক্রবার ত্রিপোলি থেকে প্রায় 175 কিলোমিটার দক্ষিণে বানি ওয়ালিদ শহরে তার দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে গাদ্দাফি পরিবারের অনুগত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লিবিয়ার রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাইফ আল ইসলাম গাদ্দাফি মঙ্গলবার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার কার্যালয়ের বরাতে জানানো হয় 4 জন অজ্ঞাত বন্দুকধারী বাড়িতে প্রবেশ করলে সংঘর্ষের সময় তিনি মারা যান। লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের দফতর জানিয়েছে ফরেনসিক পরীক্ষায় গুলিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। একসময় সাইফ আল ইসলামকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হতো। তিনি নিজেকে সংস্কারপন্থী নেতা হিসেবে তুলে ধরলেও 2011 সালের গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বর্তমানে দুই প্রশাসনে বিভক্ত লিবিয়ায় এই হত্যাকাণ্ড রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। লীগ পর্বে ভারতের বিপক্ষে 2-0 গোলে জিতেছিল বাংলাদেশ। তাই সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই ভারতের বিপক্ষে ফেভারিট ধরা হয়েছিল বাংলাদেশের মেয়েদের। তবে মাঠে লড়াইয়ে অতি ছিন্ন ভিন্ন করে জয় ছিনিয়ে নিয়েছে ভারতের মেয়েরা। শনিবার নেপালের পোখারায় বাংলাদেশ কোনো পাত্তাই পায়নি ভারতের কাছে। 4-0 গোলে হেরে ট্রফি হারিয়ে ঘরে ফেরার ব্যাগ গোছাচ্ছে পিটার বাটলারের দল। 2018 সালে শুরু হওয়া বয়সভিত্তিক সাফের এই প্রতিযোগিতা হয়ে থাকে কখনো অনূর্ধ্ব 18, কখনো অনূর্ধ্ব 19 ও কখনো অনূর্ধ্ব 20 বয়সের। এর আগে হওয়া 6 আসরে বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন হয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দক্ষিণ এশিয়া ফুটবলে। 2024 সালে ঢাকায় হওয়া অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই শিরোপা এককভাবে নিয়ে নিল ভারত। বাংলাদেশ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। প্রথমার্ধে 1টি ও দ্বিতীয়ার্ধে 3 গোল করে ভারতের মেয়েরা সহজভাবেই ম্যাচ জিতে নেয়। আগের 6 আসরে ভারতের বিপক্ষে 8 ম্যাচে বাংলাদেশ গোল খেয়েছিল মাত্র 2টি। এবার এক ম্যাচে হজম করলো তার দ্বিগুণ গোল।
এক কথায় পিটার বাটলার জাতীয় দলের এশিয়ান কাপের প্রস্তুতি রেখে বয়সভিত্তিক সাফে গিয়ে দলকে উপহার দিলেন বড় ব্যবধানের হার। নারীদের সাফের সব শিরোপা ছিল বাংলাদেশের ঘরে, এবার হাতছাড়া হলো একটা। কিছুদিন আগে সাফ ফুটসালে ঐতিহাসিক শিরোপা জিতেছিল বাংলাদেশ। থাইল্যান্ড থেকে নতুন ট্রফিটি আনার আনন্দের রেশ না কাটতেই নেপালের পোখায় খোয়া গেল অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের শিরোপা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি তারেক রহমানের। জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেব না বলেছেন জামায়াত আমির। স্বেচ্ছায় না ফিরলে রাষ্ট্র শক্ত হাতে অর্থ উদ্ধার করবে। সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা। পুলিশ ও প্রশাসন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত। গাদ্দাফি পুত্রের শেষ বিদায়, হাজারো মানুষের ঢল। হত্যাকাণ্ড ঘিরে বিভক্ত লিবিয়ায় নতুন রাজনৈতিক অস্থিরতার শঙ্কা। এবং ফাইনালে ভারতের কাছে পাত্তাই পেল না বাটলারের বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-19 ফাইনালে ভারতের কাছে 4-0 গোলে হারল বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।